যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় কনসার্টে বিস্ফোরণ, ১৯ জন নিহত, আহত অন্তত অর্ধশত। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। প্রধানমন্ত্রী থেরেসা মের শোক প্রকাশ, হতাহতদের পাশে থাকার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি শাফিন জাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুদ, জানালেন ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। উত্তরাঞ্চলের ১৬ জেলায় তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্রাঙ্কট্রলি ও কাভার্ড ভ্যান ধর্মঘট। নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ। বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব ২১,০০০ কোটি টাকা। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ডাক্তার সাক্ষীরা সাক্ষ্য দিতে আদালতে হাজির না হয়, ঢাকার সিএমএম আদালতে ঝুলে আছে ২ শতাধিক মামলা, ন্যায় বিচার বঞ্চিত ভুক্তভোগীরা। এবং বনানীতে আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি হতাহতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পাওয়ায় প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করেন তারা। এ সময় অনেককে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। তাদের আর্তচিৎকারে এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণের পর ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন ব্লক করে দেওয়া হয়, একটি কনসার্ট ভেন্যু থেকে কাছে। হামলার পরপরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আহত অবস্থায় অনেককে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি সন্ত্রাসী হামলা, তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটনাস্থল ইউরোপের অন্যতম বড় একটি কনসার্ট ভেন্যু, যা বেশ জনপ্রিয়। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ম্যানচেস্টার এরিনার আসন সংখ্যা ১৮,০০০। দর্শক, ঘটনার বিস্তারিত জানবো, আর এই জন্য টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি সোয়েব কবির। সোয়েব, সেখানকার পরিস্থিতি আমাদের জানান, সবশেষ কি আছে আপনার কাছে? শাফিন জাহিদ, পুরো ইউরোপের সবচেয়ে অন্যতম বড় যে কনসার্ট ভেন্যু হলো ভেন্যু ম্যানচেস্টার এরিনা, যেখানে একসাথে প্রায় ২১,০০০ উপস্থিতি সমাগম হয়। আর পুরো ব্রিটেন যখন একেবারে নীরব হয়ে গেছিল, শুধুমাত্র কনসার্ট সেই সময়ে কনসার্ট স্থলে বোমার বিস্ফোরণ হয়। আর এতে এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয় এবং অর্ধশতাধিক আহত হয়। তবে কি কারণে ঘটনা ঘটেছে তার কোনো সুনির্দিষ্ট কারণ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করতেন। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে হঠাৎ করে একটি বিকট শব্দ হয়, এরপরে চিৎকার করে যে যেদিকে পারে দৌড়তে থাকে, এরপর মেঝেতে অসংখ্য কোট এবং মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। আসলে যে ঘটনাস্থলটি ম্যানচেস্টার এরিনা, সেটি ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন থেকে খুব কাছাকাছি হওয়ার কারণে পুরো নেটওয়ার্ক যে স্টেশন আছে আশেপাশে সবগুলো ব্লক করে দিয়েছে। তবে সেই সময় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা হয়েছে বলে জানায়। আর পুরো এলাকা এখন বেশ থমথমে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর এতে
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং জেরেমি করবিন শোক প্রকাশ করেছেন। আসলে হঠাৎ করে এত বড় একটি ঘটনা ঘটবে এটি নিয়ে কি কিন্তু আসলে আপনার আসলে কোনো প্রকার ধারণা ছিল না। আর এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন যে প্রথম যে বিস্ফোরণটি যেখানে ঘটে সে তার কাছাকাছি খুব একেবারে কাছাকাছি একটি সন্দেহজনক ডিভাইস পাওয়া গেছে। আসলে এখন কোন কারণে বা কারা এই ঘটনার সাথে কোনো ইসলামী জঙ্গি সংগঠন কি আদৌ সম্পৃক্ত আছে কিনা কিছু জানা যায়নি। তবে ঘটনাটিকে বেশ ব্রিটেন নির্বাচনের আগে এই ঘটনাটিকে বেশ গুরুত্ব সহকারে কিন্তু দেখছে কিন্তু ব্রিটিশ পুলিশ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী। তবে আমাদের পুরো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখন অপেক্ষা করতে হবে ব্রিটেনের সকাল পর্যন্ত, কারণ ব্রিটেনবাসী এখন মধ্যরাত এখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। শোয়েব, আপনি নিরাপদে থাকবেন এবং পরবর্তীতে আপনার মাধ্যমে আরো কিছু জানার থাকলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দর্শক, লন্ডন থেকে আমাদের প্রতিনিধি শোয়েব কবির জানাচ্ছিলেন কনসার্ট হামলার সবশেষ খবরাখবর। এবার অন্যান্য প্রসঙ্গ। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে দেশি পেঁয়াজের, পাশাপাশি বেড়েছে আমদানিও। আর এই বছর রমজানে পেঁয়াজ সংকটের কোনো সম্ভাবনা নেই এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানি যদি কমেও যায় এরপরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় বাড়বে না পেঁয়াজের দাম। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় শেষ পর্যন্ত পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে কিনা তা নিয়েও অনিশ্চিত বাজার বিশ্লেষকরা। এক্ষেত্রে টিসিবির বিপণন কার্যক্রম জোরদার করার পাশাপাশি যৌক্তিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশীয় আবাদ পদ্ধতিতে দুটি উপায়ে পেঁয়াজ উৎপাদন করেন চাষিরা। শিকড় থেকে চাষ করা পেঁয়াজ বাজারে আসে ডিসেম্বরে, আর বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ আসে এপ্রিল মে মাসে। 25 লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে বাংলাদেশে উৎপাদিত হয় 15 লাখ টন পেঁয়াজ, বাকি 10 লাখ টন আমদানি করা হয়। মজুদ শেষ হতে থাকায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বাজার পুরোপুরি নির্ভরশীল থাকে ভারতীয় পেঁয়াজের উপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুন জুলাইয়ে রমজান শুরু হওয়ায় পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি দেখা গেছে কিছুটা আগেভাগেই। 2013 ও 2015 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার দর উঠেছিল 90 টাকায়। তবে ব্যতিক্রম 2014 ও 2016। এই 2 বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। দামও ওঠানামা করেছে 30 থেকে 40 টাকার মধ্যে। সে চিত্র অপরিবর্তিত থাকবে এবারও। পেঁয়াজের বাজার দর থাকবে 30 থেকে 35 টাকার মধ্যেই, এমন আশ্বাস ব্যবসায়ীদের। অজুহাত দেখানোর মতো এবার পরিবেশ নাই। দিনে 200 টন সেল হয়, রোজার মধ্যে যায় 600 টন সেল হবে। এই সব ক্ষেত্রে হয়তো 25 টাকার মাল 28 টাকা কি 30 টাকা হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিকের মধ্যে, অস্বাভাবিক কিছু হবে না। একটু বাজার বাড়লে পাবলিক কিনে বেশি, যারা ডাইরেক্ট পার্টির মাল আনে তাদের লস হয়, গাদি টাকা লস। আজকে এলসি দিলে এক বাও, কালকে বাজার হয়ে যাবে আরেক বাও। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বিপণন কাঠামো গড়ে না ওঠায় ক্রেতা চাহিদাকে পুঁজি করে অযৌক্তিক হারে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন কোনো ব্যবসায়ী। টিসিবিকে আরো বেশি ভাইব্রেন্ট হতে হবে, তার স্কেল অফ অপারেশনটাও বাড়াতে হবে এবং হিউজ পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজারে ব্যাপকভাবে অ্যাভেলেবল করতে হবে কম্পিটিটিভ প্রাইসে, যাতে ইচ্ছা করলেই যেন ব্যবসায়িক ফোরামটা দামটা না বাড়াতে। ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধিরাই কিন্তু রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। ফলে পলিসি মেকিংয়ে এমন কিছু লুপহোলস তারা রেখে দেয় যাতে তাদের যে বেশি মুনাফা অর্জন করার যে একটা আগ্রহ, সেটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত হয়। সেটা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি ছাড়াও ভোক্তা পর্যায়ে চলতি বছর রমজানে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই প্রতিদিন 600 টনের বেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, যা মেটানোর লক্ষ্যে এর মধ্যেই আমদানি করা হয়েছে প্রায় 20,000 টন পেঁয়াজ। প্রতি টন $180 হিসেবে এলসি খোলা হয়েছে আরও 32,000 টন পেঁয়াজের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। পরিবহন ধর্মঘট শুরু হয় আগের এক সপ্তাহে বন্দর দিয়ে 7,000 টনেরও বেশি আমদানি হয়েছে ভারতীয় পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।
প্রতি বছরই রমজান মাসে দেশে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। সে বিষয়টি মাথায় রেখে হিলি স্থলবন্দর দিয়ে এখন প্রতিদিনই আমদানি হচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ। তবে পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক গুনতে হচ্ছে না ব্যবসায়ীদের। গত 7 দিনে 7,275 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে। এই আমদানিকৃত পণ্যগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা ছাড় দেওয়ার চেষ্টা করি। জানা যায় ভারতের পাটনা, নাগপুর, ইন্দ্র, উত্তরপ্রদেশ ও গুজরাট থেকে আসছে এসব পেঁয়াজ। আর আমদানি করা এ পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারদের সমাগম হয় বন্দরে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়। এখন দিন মাল নিলে আমার গাড়ির অভাব নাই, আর দিনে যে মালটা মোকামে আমার পৌঁছে মালটা ভালো বেচা কিনা করতে পারি। যাওয়া আসা এখানে যোগাযোগ ব্যবস্থাটা অতি উন্নত এবং লোক সমাবেশ বেশি। আমদানিকারকরা বলছেন চাহিদা অনুযায়ী আমদানি হওয়ায় রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের খুচরা বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। আমাদের হিলি বর্ডারে পর্যাপ্ত আমদানি এবং ইন্ডিয়াতেও পর্যাপ্ত ফলন হয়েছে। তো বর্তমান গাড়ি ভাড়াতেই 3-4 টাকা কেজি বাড়াই আছে। পেঁয়াজের দাম এবার রমজানে বাড়বে না, কারণ আমাদের ইন্ডিয়াতে পেঁয়াজের আবাদ আছে। রমজান মাসে দেশে পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারির দাবি বন্দরের ব্যবসায়ীদের। সময় সংবাদ, হিলি। উত্তরাঞ্চলের 16 জেলায় 7 দফার দাবিতে তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট। চলবে আগামীকাল ভোর 6টা পর্যন্ত। ধর্মঘটের কারণে আজও সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যান চলাচল। এতে প্রয়োজনীয় পণ্য বহন করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মহাসড়কে অবৈধ যান চলাচল, পুলিশি হয়রানি আর ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং সড়ক দুর্ঘটনার খসড়া আইন বাতিল সহ 7টি দফার দাবিতে রোববার সকাল 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘটের ডাক দেয় ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে সোমবার দুপুরে আরও 24 ঘন্টা বাড়িয়ে তা 72 ঘন্টা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। এদিকে ধর্মঘটের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার ক্ষেতের শাকসবজি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। ডাক্তার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত না হয় দীর্ঘ সময় ধরে ঢাকার সিএমএম আদালতে ঝুলে আছে 2 শতাধিক মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ডাক্তারদের গাফিলতির কারণে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা। আর আইন বিশেষজ্ঞরা বলছেন ডাক্তার সাক্ষীদের জরিমানার আওতায় আনা গেলে এ সমস্যার সমাধান সম্ভব। যদিও সিএমএম আদালত সূত্র জানায় বিশেষ ব্যবস্থায় এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলায় দেয়া সনদ যাচাইয়ে সংশ্লিষ্ট চিকিৎসাদানকারী ওইসব মামলায় ডাক্তারদের সাক্ষী করা হয়। যে সাক্ষীকে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচনা করে আদালত। অনুসন্ধানে দেখা যায় ওয়ারেন্ট জারির পরও নানা অজুহাতে এই ডাক্তারদের সাক্ষ্য দিতে আনতে ব্যর্থ হচ্ছে আদালত। এ কারণে অনেক মামলা দীর্ঘ 9 বছরেও শেষ করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ঢাকার সিএমএম এর 4টি আদালতে দীর্ঘ সময় ঝুলে থাকা মামলার সংখ্যা 2 শতাধিক। তারপরও নিজেদের দায় অস্বীকার করছেন ডাক্তার সাক্ষীরা। হাসপাতালেও কাজ করা লাগে, আমাদের বয়স হয়েছে, বুঝলেন, আমরা যে দাঁড়ায় সাক্ষী দিয়ে আসি মাঝে মাঝে যাওয়ার দশটা থাকে না, আবার এসে আবার দিয়ে আসি। আপনি যারা শুনছেন এটি ঠিক না কথা। বিষয়টি নিয়ে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে আদালতগুলো। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা না গেলে ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে ভুক্তভোগীদের। ভাইটাল একটা সাক্ষী ডাক্তারের সাক্ষী, তাকে অবশ্যই আদালতে আসতে হবে। এর অনেক সময় ওয়ারেন্ট ইস্যু করার পরে, সাক্ষীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও তারপর তারা আসবে। এমনি যদি কেউ না আসতে চায় তাকে ধরে নিয়ে আসতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন এমন দায়িত্ব অবহেলার জন্য ডাক্তার সাক্ষীদের জরিমানার আওতায় আনা গেলে বাড়বে এ সংক্রান্ত মামলার নিষ্পত্তির হার। যারা আনউইলিং আছেন তাদেরকে যদি কস্ট ইম্পোজ করা হয়, তাদের যদি স্যালারি থেকে যদি অন্তত পক্ষে এটা কেটে নেওয়ার যদি সরকারি রকমের একটা পরিপত্র জারি করা হয়, তাহলে আমার ধারণা এগুলো সবাই আসবে, এসে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে পারতে হবে। এমন প্রেক্ষাপটে ডাক্তার সাক্ষীদের তালিকা তৈরি করে বিশেষ ব্যবস্থায় তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। নাটোরে ইটভাটার কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে বিপন্ন হচ্ছে আম। পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব কৃষি বিভাগের।
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে কাবাঘর তাওয়াফ শেষে নামাজ আদায় করে দেশের মঙ্গলের জন্য দোয়া করেন তিনি। এছাড়া মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকও জিয়ারত করেন তিনি। এর আগে মসজিদের নববীতে জোহরের নামাজ আদায় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন শেখ হাসিনা। পরে তিনি আসরের নামাজও আদায় করেন সেখানে। সোমবার প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনায় যান। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল। সেখানকার দার আল ইমান ইন্টার কন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল পর্যন্ত অবস্থান করেন। পরে 24শে মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসছে বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব থাকছে 21,157 কোটি 56 লাখ টাকা। এ বিভাগের সচিব সময় সংবাদকে বিষয়টি জানিয়ে বলেন, অবকাঠামোগত উন্নয়ন সহ এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সুপেয় পানি সরবরাহে। এছাড়া গত অর্থ বছরে বরাদ্দ দেওয়া বাজেটের 96.82% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি। তবে বছর বছর বরাদ্দ আর ব্যয়ের হিসেব মিলালেই হবে না, সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। গত কয়েক বছরের হিসেব দেখলেই বোঝা যায় বাজেটে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে স্থানীয় সরকার বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনও বেড়েছে ক্রমবর্ধমান হারে। 2013-14 অর্থ বছরে বাজেটে এই খাতে মোট বরাদ্দ ছিল 11,425 কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছিল 10,802 কোটি 72 লক্ষ টাকা, অর্থাৎ অগ্রগতি ছিল 94.55%। পরের বছর 2014-15 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ দেয়া হয় 14,839 কোটি 46 লক্ষ টাকা। ব্যয় হিসাবে অগ্রগতি ছিল 96.03%। 15-16 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 16,641 কোটি 1 লক্ষ টাকা। সে বছর অগ্রগতি ছিল 96.82%। আসছে 2017-18 অর্থ বছরে 97% লক্ষ্যমাত্রা ধরে 21,157 কোটি 56 লক্ষ টাকা বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব। বিগত বছরের 19,182 চাইতে অনেক বেশি। আমরা চাচ্ছি যে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হোক। এর মধ্যে থাকছে গ্রামাঞ্চলে 5,250 কিলোমিটার নতুন সড়ক, 29,500 মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ, শহরাঞ্চলে 890 কিলোমিটার রাস্তা ও ফুটপাত নির্মাণ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ। গুরুত্ব পাচ্ছে সুপেয় পানি সরবরাহ। পদ্মার মাওয়ার কাছে যশোলদিয়া, ওখান থেকে পানি পরিশোধন করে এই রাজধানীর মধ্য এবং দক্ষিণ অঞ্চলকে আমরা দেব। আমাদের যতগুলো টার্গেট আছে আমরা সবগুলো সময়ের সাথে সাথে আমরা আগাচ্ছি। যেহেতু এই খাতের উপরই নির্ভর করছে সমগ্র দেশের অবকাঠামোগত উন্নয়ন, তাই ব্যয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের স্থানীয় সরকারের যে বাজেট বরাদ্দ তাতে কোনো জাস্টিফিকেশন নেই। কেন লোকাল গভর্নমেন্টকে এত টাকা দিচ্ছি, এই পরিমাণ টাকা দিচ্ছি, এটার একটা জাস্টিফিকেশন থাকবে মূল বাজেটের আলোচনার মধ্যে। স্থানীয় সরকার অর্থটা তারা ব্যয় করে কি পরিমাণ অর্জন করছে, এটা জাতীয় প্রবৃদ্ধির সাথে একটা যুক্ত হচ্ছে, এটার একটা সেপারেশন দরকার। পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে সুষম বন্টন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বনানীর 2 ছাত্রী ধর্ষণ মামলার আলোচনার রেশ কাটতে না কাটতেই বনানী থানায় আরও একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল বিকেলে এক তরুণী রাজধানীর বনানী থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলাটি দায়ের করেছেন বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী। মামলার এজাহারে বলা হয়েছে, মাহমুদুল্লাহ হাসান জুয়েল নামের এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর 17 নভেম্বর মহাখালীর একটি হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সেখানে সে ঘুমিয়ে পড়লে তার ছবি তুলে রাখে। এরপর থেকে ওই যুবক ছবি প্রকাশের হুমকি দিয়ে তাকে নানাভাবে হয়রানি করে আসছে। পুলিশ জানায়, অভিযোগকারীকে ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। একই বিভাগের 4 শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতারাও। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2011 সালে প্রতিষ্ঠিত হবার পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকের বিরুদ্ধে এই প্রথম যৌন হয়রানির লিখিত অভিযোগ উঠল। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্য দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন একই বিভাগের 3 শিক্ষিকা, 1 শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে 1 শিক্ষিকা থানায় একটি জিডিও করেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তো বিষয়টি প্রশাসন দেখভাল করছে এবং তারা তদন্ত বা যে ব্যবস্থাই হোক সেটা প্রশাসন দেখবেন। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। শুধু তদন্ত করে আবার এটা মিনিমাইজ করবে, এটা যেন না হয়, সঠিকভাবে যেন এটার বিচার পায়। ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। এরকম কোনো ইতি আমি এর সাথে সংশ্লিষ্ট না। আমি যে নোবেল প্রফেশনে আসছি সেই নোবেল প্রফেশনের সাথে এটা যায় না। তবে অভিযোগের পর সাদিকুর রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানিয়েছেন উপাচার্য। উনি ক্লাসে কিছু নারী শিক্ষকের বিরুদ্ধে যৌন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু যৌন উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যগুলো কোট আনকোট অবস্থায় আমি লিখিতভাবে কমপ্লেন আকারে পেয়েছি। তাকে আপাতত চেয়ারম্যানশিপ থেকে সরিয়ে দিয়েছি এবং তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে 10 জন শিক্ষক ও 6 ব্যাচে 350 শিক্ষার্থী রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। টাঙ্গাইলে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, প্রায় 4 বছর আগে পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার ওসমান আলীর সঙ্গে বিয়ে হয় শিরিন বেগমের। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক দাবি সহ নানা অজুহাতে ওই গৃহবধূর ওপর প্রায়ই শারীরিক নির্যাতন করে তার মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সকালে ফের তাকে স্বামী ও শাশুড়ি মিলে বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তার ননদ মাথায় দা দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাকে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নির্যাতিতা গৃহবধূ। এদিকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যৌতুকের নিগে কাপড় চুরি নিয়ে সবসময় অত্যাচার করে, আমার এমন নেশা টেশা করে, আমি বাচ্চাদের দিকে আমার ধরে মারে, নাইট নাইট দিন নাই সবসময় মারে। দীর্ঘদিন যাবত ওনার উপর অত্যাচার করা হয় এবং মাঝে মাঝে মারধর করা হয়, আমরা জানি। হাতায় মারা হয়েছে, পায়ে মারা হয়েছে, আমরা থানায় জিডি করা হয়েছে। জিডি করার পর আমরা সবাই এলাকার লোকজন মিলে আমরা হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা বিষয়টা দেখতেছি এবং অলরেডি খোঁজখবর নেওয়ার জন্য আমরা অফিসারকে পাঠিয়েছি। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে মামলা নিব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে পাওয়া গেছে চলমান এইচএসসি পরীক্ষার 100 উত্তরপত্র। গতকাল বিকেলে হলের গণরুম থেকে এই উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের ইসলামিক ইতিহাস বিষয়ের পরীক্ষক আবুল কালাম সহ 2 জনকে আটক করেছে পুলিশ। হল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের গণরুমের মেঝেতে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইসলামিক ইতিহাস বিষয়ের কিছু উত্তরপত্র দেখতে পান শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে এসে উত্তরপত্রগুলো উদ্ধার করেন তিনি। পরে সেগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে উত্তরপত্রগুলো কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর কাছ থেকে পাওয়া যায়নি বলে দাবি করেন প্রক্টর। এদিকে এ ঘটনায় উত্তরপত্রের কোড অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের প্রধান পরীক্ষক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম ও শাহ মখদুম কলেজের শিক্ষক মাহমুদুল হাসানকে আটক করেছে পুলিশ। আমরা রাজপাড়া পুলিশের মাসুদুল হাসান, উনি আমাকে দেখতে গেছিলেন পরশুতে, তো যে দেখে বললো স্যার আপনাকে একটু হেল্প করি, কোড নাম্বার গোল্লাগুলো আমি একটু করে দিই, সেই জন্য 100 খাতা তাকে আমি দিয়েছিলাম ওইটুকু হেল্প করার জন্য। আমি অসুস্থতার জন্য এটা আমার ভুলই হয়েছে, এটা দেওয়া হয়তো ঠিক হয়নি, তাকে হয়তো বিশ্বাস করে দিয়েছিলাম আমি অসুস্থতার জন্য, তার একটু আমাকে হেল্প করার জন্য। আইন এবং নীতিমালা ভঙ্গ করে পরীক্ষক ডক্টর আবুল কালাম খাতাগুলি থেকে 100 খাতা এখন পর্যন্ত যা হিসেব আছে আমার কাছে 100 খাতা যে তার নিয়ন্ত্রণের বাইরে দিয়ে দিয়েছেন, সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এবং অন্য আরও
কোনো ঘটনা আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য তাকে সেফ কাস্টাডিতে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সকালের সময় আরো থাকছে, কালবৈশাখী ঝড়ে আবারও লন্ডভন্ড গাইবান্ধার সাঁওতালপল্লীর বেশিরভাগ ঘর, চরম দুর্ভোগে অধিবাসীরা, সরকারের সহায়তা কামনা। উন্নত স্টেনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। নাটোরে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে পরিপুষ্ট আম হচ্ছে বিবর্ণ। বাগানে বাগানে আম ফেটে দেখা দিয়েছে পচন। এক সপ্তাহ পর এ আম মোকামে আনার স্বপ্ন দেখলেও এখন পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে, জেলা সমন্বয় কমিটির সভায় কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এমন বিপর্যয় ঠেকাতে ইটভাটা মালিকদের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি আল মামুনকে সাথে নিয়ে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। নাটোর নারায়ণপাড়া গ্রামের আমবাগান মালিক মোহাম্মদ সাবের আলী কিছুদিন আগেও তার 25 একরের বাগানে ছিল নিখুঁত আম, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় পচে নষ্ট হয়েছে গাছের প্রায় 70% আম। তাতে পুঁজি হারিয়ে নিঃস্ব হবার শঙ্কা তার। ব্যাপক ক্ষতি হয়েছে ইটভাটার ধোঁয়াতে, তা যা ক্ষতি হয়েছে তাতে আমার এবার তবিল ওঠা তো দূরের কথা, ঘাটতেই হবে। বাগান মালিকের পরিশ্রমে মৌসুমের শুরু থেকে দফায় দফায় যত্ন আর বালাইনাশক প্রয়োগে গাছ ভরে উঠেছিল আমে, কিন্তু পরিপূর্ণ আকার আর পরিপুষ্ট হবার পরও ইটভাটার কালো ধোঁয়ায় দেখা দিয়েছে পচন ও ফাটা রোগ। এতে নিশ্চিত লাভের পরিবর্তে কোটি টাকার পুঁজি হারিয়ে পথে বসার শঙ্কা তাদের। এ অবস্থা জেলার দীঘাপতিয়া, বাসুদেবপুর ও তকিয়া এলাকার কয়েকশো আম বাগানের। নাম বেশি আমরা ছেলেপেলেদের খাওয়াই বা নিজেও এইভাবে পুড়ে গেলে কি করে আমরা সংসার চালাবো? কি মেডিসিন মারলো ভাটার, গ্যাস ছাড়ি দিয়েছে, দিয়ে আমাদের আম 12 আনা আম সব পড়ে যাচ্ছে। প্রতি বছর এভাবে নষ্ট হচ্ছে। আমরা আর কয়েকদিন পর আমটা বাজারজাত করতাম, অথচ এখন প্রত্যেকটা আম পড়ে যাচ্ছে। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা জানালেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কৃষিকে ইটভাটার প্রভাব মুক্ত রাখতে ও কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে বা প্রশাসনিক কোনো তাদের অনুমতি নিয়ে ইটের ভাটায় এমন জায়গায় করুক যেখানে আমার ফসলের ক্ষতি করবে না এবং কিছু ক্ষতিগ্রস্ত হবে না। এই অঞ্চলের পরিবেশ ও কৃষির স্বার্থ রক্ষায় উন্নত পদ্ধতিতে ইটভাটা পরিচালনায় ভাটার মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রশিক্ষণ দেওয়ার পর যদি তারা এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ইটভাটার দূষণ সহ অন্যান্য কারণে নাটোরের 4800 হেক্টর জমির আম বাগানের 25% ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। কালবৈশাখী ঝড়ে আবারও লন্ডভন্ড হয়ে গেছে গাইবান্ধার সাঁওতালপল্লীর অধিকাংশ ঘর। এতে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় সাঁওতালরা। ভুক্তভোগীরা জানান, গত বছরের 6 নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে রংপুর সুগাল মিলের জায়গা থেকে উচ্ছেদ হন সাঁওতালরা। এরপর গাইবান্ধার মাদারপুর ও জয়পুর পাড়ায় তাঁবু গেড়ে একচালা টিনের ঝুপড়ি বানিয়ে কোনো মতে বসবাস করছিলেন তারা। কিন্তু পরপর দুবার কালবৈশাখী ঝড় তাদের সামান্য আশ্রয়টুকু কেড়ে নিয়েছে। বিধ্বস্ত ঘরগুলো আবারও মেরামত করে মাথা গোজার একটু ঠাঁই বের করতে চেষ্টা করছেন সাঁওতালরা। এজন্য সরকারের কাছে সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ে বাড়ি ঘর একবারে জায়গা জমিন ডুবে গেছে, থাকার যে ভাড়াটা জায়গা এখন তাও ডুবে গেছে। আমরা কোথায় যাই কোথায় থাকি? টিন সব বাতাসে ঝড়ে হাওয়ায় একদম শেষ হয়ে গেছে। তাহলে এরকম মানবতার জীবন কতদিন আরো থাকবো এখানে? আমরা উল্টে গেছে, ইয়ে হয়ে গেছে, আমরা কি করে খাই? আমরা তো বিদ্যা ভানু, আমরা কি খাই কি করি করে থাকি? এখন আমার দিকে তো সরকার দেখতেছে না আমরা কি অবস্থায় আছি। সরকারে কি আমরা লাগরি নয়? দেশের 14তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স পেল সিটি অর্থনৈতিক অঞ্চল। গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কার্যালয়ে লাইসেন্স হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, সব শর্ত পূরণ করতে পারলে আগামী 1 বছর সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সনদ দেওয়া হবে।
2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে বেজা। বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত 4,000 কোটি মার্কিন ডলার রপ্তানি আয় করতে পারবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের 14তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সিটি ইকোনমিক জোন। সোমবার রাজধানীর বেজা মিলনায়তনে প্রাথমিক সনদ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই অঞ্চলে প্রথম বছর থেকেই দক্ষ অদক্ষ 3,000 কর্মসংস্থান এবং পরবর্তী 5 বছরে 18,000 কর্মসংস্থান তৈরি সম্ভব। প্রস্তাবিত শিল্পের মধ্যে আছে খাদ্য, কোমল পানীয় ও রপ্তানি জাতীয় শিল্প। সিটি অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে বলা হয়, অতি দ্রুতই প্রাথমিক কাজ শেষ করা হবে। আমরা নতুন আঙ্গিকে আপনার এই যাত্রা আরম্ভ করছে ইকোনমি, স্পেশাল ইকোনমি জোনের। আপনার টিমের কাছে কিন্তু আমরা এটা সাকসেস হয়েছি, সহযোগিতা পাইলে আরো বেশি আগায় যাব। যে কোনো সেক্টর আপনি যদি আমাদেরকে মনে করেন স্যার দেখা যায় এই সেক্টরটা করতে হবে, ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, 1 বছরের মধ্যে শর্ত পূরণ করলে দেয়া হবে চূড়ান্ত সনদ। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রাইভেট ইজেড পলিসি যেটা আছে সব স্টেপগুলো বলা আছে সেখানে। আমরা আশা করব 1 বছরের আগেই যদি তারা দক্ষতার সাথে কাজ করে লাইসেন্সের জন্য আবেদন করলে তখন আমরা তাদেরকে ফাইনাল লাইসেন্স দিয়ে দেব। সবচেয়ে তার বড় যেটা অ্যাডভান্টেজ সিটি গ্রুপের সেটা হচ্ছে তাদের নিজস্ব অনেক ইন্ডাস্ট্রি আছে, নিজেদেরও কিছু শিল্প প্রতিষ্ঠান তারা এখানে স্থাপন করতে পারবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় 82 একর জায়গা নিয়ে নতুন এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের দেয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, থাকবে পানি ও বর্জ্য শোধনাগার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে ইটনা গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে লোহাগড়া উপজেলা নিরস্ত্র গ্রামবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে পাক সেনারা। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধকালীন সময়ে হানাদার বাহিনী পার্শ্ববর্তী ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে গানবোটে এসে রাতের আধারে ইটনা গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। ভোরের আলো ফোটার আগেই তাদের নির্মম গুলিতে ঝরে পড়ে 39টি তাজা প্রাণ। নারকীয় সেই স্মৃতি মনে করে আজও শিউরে ওঠেন গ্রামবাসী। তাদের অভিযোগ, রক্তস্নাত সেই ইতিহাস রক্ষায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অযত্ন আর অবহেলায় শহীদদের কবরগুলো বিলীন হতে চলেছে। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে সবচেয়ে কঠিন কাজ হবে বলে অভিহিত করেছেন ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সম্পাদনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথে এগুচ্ছেন বলেও জানান তিনি। এদিকে জেরুজালেমে পৌঁছেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে ওঠার সুযোগ দেওয়া হবে না বলেও ঘোষণা দেন ট্রাম্প। তার কঠোর হুঁশিয়ারির ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব নয়। দায়িত্বরত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেরুজালেমে অবস্থিত ইহুদিদের পবিত্র স্থান পশ্চিম দেয়াল সফর করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার। ইসরায়েল সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট রুভেন রিভলিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যৌথ সম্মেলনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকা সম্মেলনে ইরানের আগ্রাসন বন্ধে মুসলিম দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন বলে জানান তিনি। ট্রাম্প বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানকে কখনো পরমাণু বোমা বানানোর সুযোগ দেবে না। এ সময় ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তিকে চূড়ান্ত লক্ষ্য অভিহিত করে শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষের সরাসরি আলোচনাকে অগ্রাধিকার দেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ও ইসরায়েল সমস্বরে একথা ঘোষণা করতে পারে যে আমরা ইরানকে কখনো পরমাণু বোমা বানানোর সুযোগ দেব না এবং ইরানকে অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠী ও গেরিলাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া বন্ধ করতে হবে। সৌদি আরবে মুসলিম নেতাদের সঙ্গে কথা বলে আমি আশাবাদী তারা সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিস্তার ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের বিরুদ্ধে মার্কিন মনোভাবের পরিবর্তনকে নতুন আশার আলো হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রকৃত বন্ধু। কারণ হিসেবে তিনি বলেন, তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন।
যৌথ সম্মেলনে ইরানকে কখনো পরমাণু অস্ত্র সমৃদ্ধশালী হতে দেওয়া হবে না বলেও পুনরায় নিশ্চয়তা প্রদান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে 10 মে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের সময় বিমানে ল্যাপটপ নিষেধাজ্ঞার পেছনে ইসরায়েলের ইন্ধনের যে খবর ছড়িয়েছে সেই প্রসঙ্গে ট্রাম্প জানান তিনি ওই বৈঠকে ইসরায়েলের নামেই উচ্চারণ করেননি। এদিকে মার্কিন সৌদি অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অসম্ভব বলেও হুঁশিয়ারি করেন দ্বিতীয় দফায় নির্বাচিত ইরানের এই প্রেসিডেন্ট। একই সঙ্গে ট্রাম্পের এ সফরকে রাজনৈতিক মূল্যহীন ও ফলপ্রসূ নয় বলেও মন্তব্য করেন তিনি। সোমবার গণমাধ্যমকে রুহানি এসব কথা বলেন। ইরান ছাড়া এই অঞ্চলের পূর্ণ স্থিতিশীলতা বজায় থাকবে সে কথাই কে বলতে পারে। যুক্তরাষ্ট্র প্রশাসনে মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণার অভাব আছে। আমেরিকানরা ইরানের বিরুদ্ধে বহু ভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েছে। নতুন সরকারের স্থিতিশীলতার পথ খুঁজে নেওয়া এবং নীতি বহাল রাখার অপেক্ষায় আছি আমরা। এদিকে মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরে বৈঠক করবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আগমনের নিন্দা জানিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি এবং ইসরায়েলি পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের জনগণ। অন্যদিকে ট্রাম্পের সফরের বিরোধিতা করে তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ করে ইসরায়েলিরা। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 13 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 18তম স্থানে উঠে এসেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু অবনমন হয়েছে সাকিব আল হাসানের। 8 নম্বর থেকে তিনি নেমে গেছেন র্যাঙ্কিংয়ের 10-এ। তবে অলরাউন্ডার নৈপুণ্যে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এছাড়া মাশরাফি অবস্থান করছেন 15 নম্বরে। গতকাল ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। মাঠের পারফরমেন্সের কাছে কাগজে কলমের র্যাঙ্কিং এর হিসেব হয়তো কেবলই এক সান্ত্বনা। তবে এই র্যাঙ্কিং যখন হয় পারফরমেন্স বিচারের মানদণ্ড, তখন অদৃশ্য এক জেদি কাজ করে খেলোয়াড় মনে। আর দিন শেষে তার মূল্যায়ন যখন চলে আসে র্যাঙ্কিং এর পাতায়, সেটা পাথেয় হয় আরো ভালো করার জন্য। এতটা ভেবে চিন্তে কি ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলেন মুস্তাফিজ? বোধহয় না, কিন্তু তার মধ্যে স্পষ্ট ছিল নিজেকে ফিরে পাবার ক্ষুধা। ইনজুরি থেকে ফেরার পর প্রতিবারই যেখানে হারিয়ে খুঁজেছেন নিজেকে। কঠিন অধ্যাবসায়ে আবারও শানিত ধার উঠেছে কাটারে, যার পুরস্কারটা প্রথমবারের মতো র্যাঙ্কিং এ 20-এ উঠে হাতে নাতেই পেলেন এই বৈচিত্র্যময় বোলার। মুস্তাফিজের উপরে ওঠার দিনে হতাশ করেছেন সাকিব আল হাসান। গেল ক সিরিজ ধরেই জ্বলে উঠছেন, আবার নিভেও যাচ্ছেন ধূপ করেই। ধারাবাহিকতা না থাকার মাসুলটা বিশ্বসেরা অলরাউন্ডারকে গুনতে হয়েছে 2 ধাপ পিছিয়ে। আফগান স্পিনার মোহাম্মদ নবীর কাছে জায়গা হারিয়ে তিনি নেমে গেছেন 10 নম্বরে। সতীর্থদের উত্থান পতন অবশ্য প্রভাবিত করেনি মাশরাফিকে। গতানুগতিক পারফরমেন্স দিয়ে তিনি ধরে রেখেছেন তার আগের অবস্থান। তবে ইনজুরি নামক অপয়া শক্তি যদি তার পিছু টেনে না ধরত, কে বলবে এই খবরের শিরোনামে হয়তো থাকতেন এই বীর যোদ্ধা। গেল ক সিরিজ ধরেই ছন্দে আছেন সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজেও সমান তালে হেসে চলেছে তার ব্যাট। ফলস্বরূপ র্যাঙ্কিং এর 27 নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি। লাফিয়ে উপরে উঠেছেন 7 ধাপ। 750 রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ব্যাটিংয়ে এই জায়গাটা দখলে আছে ডিভিলিয়ার্সের। আর টাইগারদের হতাশার জায়গাটা হতে পারে এখানেই, কেননা এই তালিকার শীর্ষ 10-এ যে নেই তামিম, মুশফিক কিংবা মাহমুদুল্লাহদের কেউই। এসএম ইকবাল, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে 19 জন নিহত, আহত অন্তত অর্ধশত। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। প্রধানমন্ত্রী থেরেসা মের শোক প্রকাশ। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুদ, জানলেন ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। উত্তরাঞ্চলের 16 জেলায় তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্রাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট। নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, ক্ষুব্ধ কৃষকরা। বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব 21,000 কোটি টাকা। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং বনানীতে আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ। এ ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।